বাস আজকে তোমাদের অ্যাডভার্ব সম্বন্ধে কিছু বলবো। এটা ভালো করে খেয়াল করে নাও। এগুলো আমাদের প্রায় রোজই কোনো না কোনো সময় ব্যবহার করতে হয়, বিশেষ করে অফিসের কাজেও ব্যবহার করতে হয়, অন্যান্য কোনো কিছু বর্ণনা করার জন্য ব্যবহার করতে হয়। একটু কেয়ারফুলি শোনো, ব্যাপারটা শিখে নাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি। ফ্রিকোয়েন্টলি, যার মানে হচ্ছে মাঝে মধ্যে, অফেন প্রায়, অলমোস্ট প্রায়, নিয়ারলি প্রায় কাছাকাছি, সেলডম কদাচিৎ, অলওয়েজ সর্বদা, রেয়ারলি কখনো সখনো, প্রায় প্রায়ই, ইউজুয়ালি সাধারণত, কোয়াইট সম্পূর্ণ, অলরেডি ইতিমধ্যেই, রেগুলারলি রোজ বা নিয়মিত। এরকম কিছু কিছু জেনারেলি, সাধারণত, যেমন ইউজুয়ালি বলেছি এখানে কোথায়, সাধারণত এটা জেনারেলিও হয়। এই ধরনের যে অ্যাডভার্বগুলো, অর্থাৎ যে অ্যাডভার্বগুলো ক্রিয়াটা কখন ঘটছে এরকম বোঝায়, এই অ্যাডভার্বগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার সময় একটা নিয়ম মেনে ব্যবহার করতে হয়। আমরা প্রায়ই এই নিয়মটা খেয়াল করি না। এই নিয়মটা খেয়াল না করে ভুলভাবে ব্যবহার করে থেকে থাকি। এই সঙ্গে একটা কথা এখন বলে রাখি, আমি পরের একটা ভিডিওতে, হয়তো নেক্সট ভিডিওটাতেই তোমাদের বলবো, যে অ্যাডভার্ব যদি ঠিক মতো না হয়, সব অ্যাডভার্ব নয়, কিছু কিছু অ্যাডভার্ব যদি তার স্থানটা চেঞ্জ হয়ে যায়, তার মানেটাও কিন্তু বদলে যায়। এটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করার যে সাধারণ নিয়ম, সেই নিয়মটা হচ্ছে এইটা: সাবজেক্টের পরে এবং ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসে। এখানে মনে রাখতে হবে, ভার্বে যখন নাকি V1 ফর্মটা আমরা ব্যবহার করি, সেই সময় সাধারণত এটা ঘটে। কিন্তু যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তোমার এখানে আমি V3 লিখেছি, যদিও V4ও হতে পারে কখনো কখনো, যেমন কন্টিনিউয়াস টেন্স হলে V4 হবে। নর্মালি V3 বলে লিখেছি বলে যে সবসময় V3 হবে তা নয়। কন্টিনিউয়াস টেন্স হলে পরে তখন V4টা হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেখানে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। তুমি শুধু মনে রাখতে পারি, আমি এইটাকে যদি মুছে দিই, তাহলে নিয়মটা হবে কি, সাবজেক্ট, অ্যাডভার্ব আর মেইন ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব সেই সেন্টেন্সে ব্যবহৃত হয়, তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে ভার্ব বসবে। ভার্বের যে ফর্মটা দরকার সেই ফর্মটা বসবে। বোঝা গেল? এবার দেখো, আমি অল্প কটা সেন্টেন্স লিখেছি, খুব ইজি সেন্টেন্স, কিন্তু শুধু আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্বটা কোথায় বসাচ্ছি। দেখো, এখানে আমি কখনো মাংস খাই না, আমি খাই না, আই ডু নট ইট মিট, তাই তো? আমি কখনো মাংস খাই না, কখনো না ইংরেজি কি, নেভার। এখানে লিখিনি আমি, নেভার, কখনো না, এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমি কখনো মাংস খাই না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ মূল ভার্ব কোনটা, খাওয়া, সাবজেক্টকে আমি, তাহলে আমি খাই না, আই নেভার ইট মিট। খেয়াল করে দেখো কোথায় বসেছে, সাবজেক্ট, মেন ভার্ব, তার মাঝখানে। দুই বোন প্রায়ই ঝগড়া করে, প্রায়, অফেন, তাহলে সাবজেক্টকে দুই বোন, আর ভার্ব কোনটা, ঝগড়া করা, কোয়ার্ড। তো দুই বোন প্রায়ই ঝগড়া করে, দ্য টু সিস্টার্স। আমরা বলার সময় অনেক সময় বলে ফেলি কি, কোয়ার্লস, QUARRELS, তারপরে অফেন বলি। আমরা বলে ফেলি কি, যে টু সিস্টার্স কোয়ার্লস অফেন, কিন্তু অফেনটা এখানে হবে না, অফেনটা হবে কোথায়, এখানে। টু সিস্টার্স অফেন কোয়ার্লস, এই হবে ইংরেজিটা। আমার ছেলে রোজ সকালে বেড়াতে যায়। বেড়াতে যাওয়া বলতে টু গো আউট ফর এ ওয়াক, বেড়াতে যাওয়া
টু গো আউট ফর এ ওয়াক। সাবজেক্টকে আমার ছেলে বেড়াতে যায় রোজ সকালে, এই যে রোজ সকালে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে রোজ সকালে এভরি মর্নিং বলতে পারি আমরা। এখানে রোজ বলতে আমরা যেটা বলছি সেটা দেখো ইংরেজিটা আমরা এরকমভাবে বলতে পারি, মাই সন গোজ আউট ফর এ ওয়াক এভরি মর্নিং। এই কথাটা আমরা বলতে পারি। কীভাবে বলতে পারি দেখো, এখানে বলতে পারি মাই সন গোজ আউট for a walk every morning. My son goes out for a walk every morning. Every morning না বলে আমরা যদি রেগুলারলি অ্যাডভার্বটা ইউজ করি, অ্যাডভার্বটা যদি ইউজ করি রেগুলারলি, তাহলে সেন্টেন্সটা যেরকম হবে সেখানে হবে My son আমি এখানে লিখছি My son subject adverb of frequency regularly goes out for a walk এইবার দেখো এভরি মর্নিং এই কথাটা কিন্তু আসবে না, কারণ রেগুলারলি এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করেছি। তাহলে মাই সন রেগুলারলি গোজ আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। বোঝা গেল? তাহলে দুটোর মধ্যে তফাৎ কি দেখো, মাই সন গোজ আউট ফর এ ওয়াক এভরি মর্নিং বলেছিলাম এখানে, কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি রেগুলারলি ব্যবহার করার জন্য আমরা কি করলাম, তোমার মাই সন রেগুলারলি গোজ আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে গোজ ভার্ব, তার মাঝখানে এটা বলেছে। এইবার দেখো আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইমাত্র ফিরলাম, এখানে এইমাত্র বলতে জাস্ট, এখানে জাস্ট কথাটা লিখিনি, জাস্ট মানে হচ্ছে এইমাত্র, এখানে লিখে দিচ্ছি আমি জাস্ট, এইমাত্র। তাহলে আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম, আই হ্যাভ, এটা কি অক্সিলারি ভার্ব? তাহলে অক্সিলারি ভার্ব তারপরে অ্যাডভার্ব, আই হ্যাভ জাস্ট। মূল ভার্ব কি? ফিরলাম, রিটার্ন, RETURNED, রিটার্ন ফ্রম দি মার্কেট। অথবা এখানে রিটার্নের জায়গায় আমরা বলতে পারি আই হ্যাভ জাস্ট কাম ব্যাক, I have just come back, এটাও বলতে পারি, come back, I have just come back। এখানে দুটোতেই খেয়াল করে দেখো, এখানে যেটা বলেছিলাম ভার্বে V3 যে কথাটা বলেছিলাম, অক্সিলারি ভার্ব হ্যাভ থাকার জন্য দেখো রিটার্নের থার্ড ফর্ম হচ্ছে রিটার্ন, আর এখানে কামের থার্ড ফর্ম হচ্ছে কাম। তাহলে আই হ্যাভ জাস্ট রিটার্ন ফ্রম দ্য মার্কেট। তাহলে এই হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আর এই হচ্ছে মূল ভার্ব, এই দুটোর মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসেছে। মহিমবাবু প্রায় অফিস পালায়, প্রায় বলতে আমাদের তিনটি ইংরেজি আছে, অফেন আছে, অলমোস্ট আছে, নিয়ারলি আছে, ফ্রিকোয়েন্টলি আছে। এইগুলো আমাদের বুঝে নিতে হবে যে কোনটা আমরা ব্যবহার করব। এখানে দুটো ব্যবহার করতে পারি, অফেন ব্যবহার করতে পারি, আরটা অথবা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে পারি। এইবার দেখো কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া, তার ইংরেজি হচ্ছে ট্রুয়ান্ট। ট্রুয়ান্টটা কিন্তু নাউন, কিন্তু যে পালিয়ে যায়, প্রায় পালিয়ে যায় যে, তাকে ট্রুয়ান্ট বলে। এখানে আমরা একটা পজিটিভ ভার্ব ব্যবহার করতে পারি, প্লে ট্রুয়ান্ট। তাহলে মহিমবাবু প্রায় অফিস পালায়, মহিমবাবু
অফেন, অথবা কি বলতে পারি, অফেন অথবা ফ্রিকোয়েন্টলি বলতে পারি, ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি প্লে টুয়ার্ডস, মহিমবাবু অফেন অথবা ফ্রিকোয়েন্টলি প্লে টুয়ার্ডস, প্লে টুয়ার্ড, TRUANT, টুয়ার্ড, এইদিকে জায়গাটা রাখি, তাহলে কোথায় লিখব, ফ্রম অফিস, ফ্রম অফিস বা ফ্রম দি অফিস, তাহলে এটা ই, এটা সি, এটা ই, তাহলে মহিমবাবু অফেন বা ফ্রিকোয়েন্টলি প্লে টুয়ার্ড ফ্রম দি অফিস। ঠিক আছে, এইখানে দেখো এই যে প্লে টুয়ার্ড, প্লেটা হচ্ছে ভার্ব আর মহিমবাবু হচ্ছে সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অফেন বা ফ্রিকোয়েন্টলি, এটা দুটোর মাঝখানে বসেছে। লিখতে গিয়ে ভুলটা হয়ে গেছে, দেখো মহিমবাবু অফেন ফ্রিকোয়েন্টলি প্লে টুয়ার্ড, প্লে টুয়ার্ড হবে না, মহিমবাবু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে মহিমবাবু অফেন অথবা ফ্রিকোয়েন্টলি এইটা হবে প্লেজ টুয়ার্ড, এটা হওয়া উচিত, কেন পজিটিভ, এইটা হবে প্লেজ, তাহলে মহিমবাবু অফেন অথবা অফেন প্লেস টুয়ার্ড ফ্রম অফিস, অথবা মহিমবাবু ফ্রিকোয়েন্টলি প্লেস টুয়ার্ড ফ্রম অফিস, এই হবে। এখানে এসটা অমিট করে দিয়েছিলাম, ভুল লেখার সময় ভুল করে দিয়েছি। আমি সাধারণত সকাল 7টায় বাজারে যাই, সাধারণত ইউজুয়ালি বলতে পারি, রেগুলারলিও বলতে পারি। তাহলে সাবজেক্টকে আমি আর ভার্ব কোনটা, যাওয়া, তাহলে I usually go to market, এই হলো ইংলিশে, I usually go to market অথবা go to the market, to the market বলবো বাজার করার জন্য, তো বাজার করার জন্যই তো সাধারণত যাই, সুতরাং এখানে to the market হওয়া উচিত। হ্যাঁ, I usually go to the market কখন, at 7, সকালবেলায়, in the morning, তাহলে I usually go to the market, এখানে দি মার্কেটই বলা উচিত, কেননা যখন বাজার করার জন্যই যাচ্ছি তাহলে দি বসবে, যদি বাজার করা ছাড়া এমনি অন্য কোনো কাজে বাজারে যাই তাহলে সেটা টু মার্কেট হবে। হ্যাঁ, কিন্তু রোজ যাওয়ার ব্যাপারে সেটা নিশ্চয়ই বাজার করতে যায়, তাহলে টু দি মার্কেটে এখানে হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আই ইউজুয়ালি গো টু দ্য মার্কেট অ্যাট 7 in the morning, এখানে ইউজুয়ালি জায়গায় আমরা কি বলতে পারি, জেনারেলি বলতে পারি, আই জেনারেলি, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ইউজুয়ালি, GENERALLY, আই জেনারেলি গো টু দ্য মার্কেট অ্যাট 7 in the morning। কাজটা এই মাত্র শেষ হয়েছে, যে জাস্ট কথাটা লিখলাম, দ্য ওয়ার্ক, এইটা একটু খেয়াল করো, দি ওয়ার্ক শেষ হয়েছে, হয়েছে থাকলে পারফেক্ট টেন্স হয়, তাহলে কাজটা এই মাত্র শেষ হয়েছে, দি ওয়ার্ক হ্যাজ জাস্ট বিন ফিনিশড, the work has just been finished, has তো হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বি এখানে মূল ভার্ব হওয়া, দেখো হ্যাজ বিন ফিনিশড, এই যে ফিনিশড কথাটা বললাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সমাপ্ত, কাজটা এইমাত্র সমাপ্ত হয়েছে, ভার্ব কোনটা, হওয়া, এখানে সেই জন্য হ্যাজ বলেছি, তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে বিন, the work has just been finished। কিন্তু আমরা অনেক সময় বলার সময় বা লেখার সময় লিখে ফেলি এরকমভাবে, দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড জাস্ট নাও, এরকম বলে ফেলি, কিন্তু কথাটা তা হবে। ঠিক আছে, মহিম কাজটা প্রায় শেষ করে ফেলেছে, অলমোস্ট, প্রায়। তাহলে এখানে এরকমভাবে দেখো, মহিমবাবু কাজটা শেষ করেছে, মহিমবাবু হ্যাজ ফিনিশড দ্য জব, মহিমবাবু হ্যাজ কমপ্লিটেড দ্য জব, প্রায়টা কোথায় যাবে, হ্যাজ এবং ফিনিশড, এই দুটোর মাঝখানে যাবে। মহিমবাবু হ্যাজ
অলমোস্ট ফিনিশড বলছি, ফিনিশডও বলতে পারো, কমপ্লিটেডও বলতে পারো। ফিনিশড, FINISHED, ফিনিশ দ্য ওয়ার্ক অথবা হিজ ওয়ার্ক বা হিজ জব, ফিনিশ দ্য ওয়ার্ক। মহিম বাবু হ্যাজ অলমোস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাজ অক্সিলারি ভার্ব, ফিনিশ এটা ভার্বের থার্ড ফর্ম, মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসেছে। ঠিক আছে, নেক্সট কি দেখো, উপন্যাসটি পড়া প্রায় শেষ করে ফেলেছি। এখানে প্রায় আমরা নিয়ারলি কথাটা ব্যবহার করতে পারি। প্রায় শেষ করে ফেলেছি মানে শেষের কাছাকাছি। তাহলে উপন্যাসটি পড়া প্রায় শেষ করে ফেলেছি, এটা কি সাবজেক্ট কী হবে? আমি। তাহলে আই হ্যাভ নিয়ারলি ফিনিশড। নিয়ারলি ফিনিশড কি? পড়াটা। এখানে পড়া রিডিং জিয়ান ব্যবহার করতে হবে। আই হ্যাভ নিয়ারলি ফিনিশড রিডিং দি নভেল। ঠিক আছে, আই হ্যাভ নিয়ারলি ফিনিশড রিডিং দ্য নভেল। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব ফিনিশড। এখানে রিডিং মানে হচ্ছে পঠন। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? ফিনিশ, শেষ করা। আই হ্যাভ অলরেডি ফিনিশড, নিয়ারলি ফিনিশড, প্রায় শেষ করে ফেলেছি। তোমার এটা রিডিং বলতে পঠন, ভার্ব নয়, এটা নাউন। বোঝা গেল? তারপরে দেখো, রাম ইতিমধ্যেই স্টেশনে রওনা দিয়েছে। ইতিমধ্যেই, অলরেডি স্টেশনে রওনা দিয়েছে। হ্যাজ স্টার্টেড, স্টেশনের জন্য ফর স্টেশন। তাহলে রাম হ্যাজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইতিমধ্যে কোথায় যাবে? রাম হ্যাজ অলরেডি স্টার্টেড ফর স্টেশন। এই হবে ইংরেজিটা। অক্সিলারি ভার্ব হ্যাজ, মূল ভার্ব স্টার্ট, ভি থ্রি ফর্ম, হ্যাজ আছে বলে ভি ভার্বের থার্ড ফর্ম হয়েছে, মাঝখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তুমি ইংরেজি প্রায় বোঝোই না। বোঝা ইংরেজিকে আন্ডারস্ট্যান্ড। তুমি ইংরেজি বোঝো না, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তাহলে তুমি ইংরেজি প্রায় বোঝোই না, ইউ প্রায় না। প্রায় না বোঝাতে আমরা কি ইংরেজিটা ব্যবহার করি? হার্ডলি। হার্ডলি, প্রায় না, প্রায় না, এই হচ্ছে ইংরেজি। তাহলে ইংরেজি প্রায় বোঝোই না, ইউ হার্ডলি। হার্ডলি বোঝা ইংরেজিকে আন্ডারস্ট্যান্ড, ইউ হার্ডলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এইভাবে ইংরেজিতে। এখানে দেখো সাবজেক্ট ইউ, আন্ডারস্ট্যান্ড বোঝা, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্ডলি। ইউ হার্ডলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তুমি ইংরেজি প্রায় বোঝো। যেখানে আমরা হার্ডলি কথাটা বলবো, সেখানে হার্ডলি কথা অর্থ প্রায় না। তাহলে বোঝা গেল মোটামুটি, নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছ। আশা করি কিছুটা বুঝতে পেরেছো, ধরে নিতে পেরেছো। এগুলো একটু খেয়াল করো, মন দিয়ে রাখো, আর এগুলো মনে রেখো যে এই অ্যাডভার্বগুলো যখন আমরা ব্যবহার করব, সেটা এই দুটো ফরম্যাটের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দিতে যে অ্যাডভার্বের পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, সেন্টেন্সের মানে কীভাবে চেঞ্জ হয়ে যায়, এটা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, যারা যারা চ্যানেলটা প্রথম দেখছো বা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের যদি মনে হয় যে ভিডিওগুলো হেল্পফুল, ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে করে তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।